সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি, সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 অপরাধ দমনে ক্রসফায়ার ছিল একমাত্র ভরসা। 2011 পিলখানায় প্রথম রায় হবে 1 ফেব্রুয়ারি। 2012 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র জোটের উপর ছাত্রলীগের হামলা। 2013 বিশ্বজিৎ হত্যাকারীদের রক্ষায় দুর্বল ময়নাতদন্ত প্রতিবেদন। 2014 5ই জানুয়ারি নির্বাচন কলঙ্কজনক অধ্যায়। 2015 যে কোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালনের আহ্বান ফখরুলের। 2016 ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে টিয়ার সেল। 2017 খুলনায় মাদক নিয়ে আওয়ামী লীগের 3 গ্রুপের দ্বন্দ্ব। 2019 বিচার চেয়ে বছর ঘোরে আদালতে। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছে আমিরুল ইসলাম কাগজি, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। 2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম অপরাধ দমনে ক্রসফায়ার ছিল একমাত্র ভরসা। একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল, একটি প্রধান শিরোনাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ক্রসফায়ার যদি অপরাধ দমনের একমাত্র ভরসা হয়, তাহলে আইন, বিচার এবং মৌলিক অধিকার, মানবাধিকার এগুলোর কি হবে? কারণ আমরা জানি ক্রসফায়ার মানে হচ্ছে একজন মানুষকে উইদাউট জাজমেন্ট হত্যা করা, যেটা কি আপনারা জুডিশিয়াল কিলিংও বলেছেন নানান সময়, এবং দেশি বিদেশি নানান মানবাধিকার সংগঠন এটির প্রতিবাদ জানিয়েছে। ইনফ্যাক্ট এর প্রতিবাদ জানিয়েছিলেন সদ্য প্রয়াত আমাদের বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বারবার এই কথাটি বলেছেন, যেখানে মানবাধিকার হরণ করা হচ্ছে, ক্রসফায়ারের নামে বিরোধী মতকে দমন করা হয়েছে, ওনার পরিবারকেও দমনের চেষ্টা করা হয়েছে। আমরা ক্রসফায়ার দিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি যে বাংলাদেশের একজন আপসহীন নেত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার নামের সঙ্গে একটি আপসহীন এই শব্দটি খুব ওতপ্রোতভাবে জড়িত, তার আত্মার মাগফিরাত কামনা করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ক্রসফায়ারের এই যে সংস্কৃতি শেখ হাসিনা শুরু করেছিলেন, এটা কিন্তু তিনি যে শুরু করেছেন তা না, এটা একটা লিগেসি। একেবারেই তার বাবা শেখ মুজিব, এই যে আজকে 4 তারিখ 1975 সালের 2 জানুয়ারি সিরাজ শিকদারকে হত্যা করার মধ্য দিয়ে তিনি বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে 25শে জানুয়ারি, বলছেন কোথায় আজ সিরাজ শিকদার, মানে হত্যা করার পরও তাকে বলা হলো যে কোথায় আজকে উল্লাস করার মতো একটা কথা। শুধু এইটা না, ওই সময় একেবারে আপনি দেখেন 1972 থেকে 75 পর্যন্ত 3.5 বছরে সেখানে বামপন্থী রাজনীতিবিদ যারা শেখ মুজিবের আওয়ামী লীগকে বিরোধিতা করেছে, হ্যাঁ, যারা জাসদ করতো, বাম রাজনীতি যারা করতো, মূলত ওই সময় 35,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হৃদয় বিদারক যে ঘটনাটা হয়েছিল, একজন কমিউনিস্ট নেতা ফরিদপুরের চঞ্চল সেনের স্ত্রীকে যেভাবে তারা নিপীড়ন নির্যাতন করেছিল দীর্ঘদিন ধরে, তাকে ধরে নিয়ে এসে আমরা সেই খবরটা পেয়েছিলাম কিন্তু বিচিত্রা এবং গণকণ্ঠে সেই সময় তার সাক্ষাৎকার পাওয়ার মধ্য দিয়ে, এবং ওই সময় আল মাহমুদ সম্পাদিত গণকণ্ঠ। তো সেই সময় তার যে সাক্ষাৎকারটা প্রচারিত হয়েছিল এবং জেলখানায় রাখার তার যে করুণ কাহিনী, এটা পরবর্তীতে ধরা পড়ে হচ্ছে সেই সময় আইনি সহায়তা দিতেন এই যে ব্যারিস্টার মওদুদ আহমেদ,
তারপরে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারা একটা আইনি সহায়তা দিত। এবং এই ঘটনা যখন সামনে নিয়ে আসলো তখন আস্তে আস্তে বের হতে শুরু করলো যে কিভাবে মানুষকে মুজিবের দুঃশাসন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে কিভাবে হয়েছে ওই সময়গুলোতেই আমরা কিন্তু দেখি তারই একটা ধারাবাহিকতা। এবং তখন তো মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মাত্র 13 মিনিটের মাথায় কিন্তু বহুদলীয় গণতন্ত্র যেটা ছিল সেটাকে হত্যা করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হলো এবং শেখ মুজিব করিডোরে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী থেকে এসে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন। এবং এই শপথ নেওয়ার মধ্য দিয়ে আরেকটি কাজ করলেন তিনি, সেটা হচ্ছে নির্বাচনকে একেবারে ভুলণ্ঠিত করে দিলেন। বললেন যে এমনভাবে এই সংসদ আইন পাশ করলো যে পরবর্তী 5 বছরের জন্য শেখ মুজিব প্রেসিডেন্ট হিসাবে থাকবেন, আর নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তো এই যে ঘটনাগুলো ঘটেছে আমরা মনে করি হয়তো সবকিছু শেখ হাসিনা নিজে এখান থেকে শুরু করেছেন, তা না। নির্বাচন জাস্ট কন্টিনিউ করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটাও তিনি যেমন কন্টিনিউ করেছেন, নির্বাচনের বিরুদ্ধে মানুষকে এক ধরনের মানে যে নির্বাচন বিমুখ করে ফেলার যে ঘটনাগুলো সেটাও তিনি ওই সময় করেছেন। যে এক নেতা বলছেন যে প্রয়োজন হলে 10টাকেও খুন করে দেওয়া যেতে পারবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনি ক্রস ফায়ারের কথা কেন বলছেন? আপনি আয়নাঘরের কথা মনে করেন এবং মানুষকে গুম করা, তারপরে মেরে ফেলতে হতো দেখেছি। আপনার নারায়ণগঞ্জে যে 7 খুনের ঘটনা, এখনকার সমস্ত মানুষের মনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেটা আছে। তাই একজন যত বড়ই অপরাধী হোক না কেন, যে যত বড় খুনি হোক না কেন, তারও একটা ন্যায় বিচার পাওয়ার একটা অধিকার আছে এবং তার আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ রাষ্ট্রও দায়বদ্ধ। সেই জায়গাগুলোকে একেবারে এমনভাবে উনি ভুলণ্ঠিত করে দিলেন যে মানুষ কোনো অবস্থাতে বিচার পাবে না, মানুষ তার অধিকারের কথা বলতে পারবে না, মানুষ তার ভোটের অধিকারের কথা বলতে পারবে না, কোনো কিছুই বলতে পারবে না। সবকিছু একেবারে দম বন্ধ করে দেওয়ার পুরো রিজিমটাকে একেবারে অধিকার হরণের একটা, হ্যাঁ। এবং শুধু তাই না, আইন করে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করে, ডিজিটাল নিরাপত্তা আইন করে, যাতে সাংবাদিকরাও কথা বলতে না পারে। বহু সাংবাদিক, আপনি জানেন প্রায় 58 জন সাংবাদিককে ওই সময় হত্যা করা হয়েছে। আইন এমন পর্যায়ে নিয়ে গেল যে ওনার বাবাকে, ওনার বাবার বা ওনার কোনো কাজের সমালোচনা আলোচনা যে যাই করুক না কেন তাকে ধরে নিয়ে নির্যাতন করার এক ধরনের বৈধতা তিনি পথ তৈরি করে ফেললেন। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই একই বিষয়ে। আইনকে ব্যবহার করে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা বা ক্ষমতা টিকিয়ে রাখা, এটি কাগজি ভাইয়ের আলোচনায় শুনলেন। এটি শেখ হাসিনা জাস্ট ধারাবাহিকতা রক্ষা করেছেন, এটি শুরু করেছিলেন ওনার বাবা। আমরা কি দেখলাম গত 15 বছরে? আপনি জানেন বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যখন দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, দায়িত্বভার গ্রহণ করার পূর্বে উনি, আমরা সকলে সেটা জানি যে উনি একজন সাধারণ গৃহবধূ ছিলেন। আমি প্রসঙ্গে যাওয়ার আগে শুধু এই কথাটুকু বলতে চাই যে একটা সাধারণ গৃহবধূ যখন রাজনীতিতে ঢুকে, যখন বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যখন স্থান করে নিল, ওনার কিন্তু পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ডও ছিল না, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও ছিল না। পক্ষান্তরে আপনি দেখবেন যার শাসন আমলে কথাগুলো বলা হচ্ছে, উনি নিজেকে গর্ব করে বলতেন উনি অমুক বাপের সন্তান হয়ে, অর্থাৎ রাজনীতির উত্তরাধিকার থেকে শুরু করে উনি বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতাগুলো ভোগ করছেন। আপনি একজন তার পারিবারিক শিক্ষা থেকে গ্রহণ করে আস্তে আস্তে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিলেন, আর একজন পারিবারিক শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এমন অবস্থা হলেন যে সে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট এবং স্বৈরাচারে পরিণত হলেন। এগুলা কিন্তু পারিবারিক শিক্ষাই, এটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ যে কথাটা বলতেছেন 2012 সালের 17 এপ্রিল ইলিয়াস আলীর গুমের মধ্য দিয়ে কিন্তু গুমের রাজনীতিটা একদম প্রকাশ্যে চলে আসলো। এর আগে হচ্ছে মানে শেখ হাসিনা শেষের আমলে আপনি 75 থেকে 72-75 যে শাসন আমলের কথা বলেন, সিরাজ শিকদার থেকে শুরু করে জাসদ এবং বামপন্থী সংগঠনের যে 30-35 হাজার নেতাকর্মীকে বিনা বিচারে নির্দ্বিধায় নির্বিচারে গুলি করে এবং তাদেরকে খুঁচিয়ে জবাই করে যে হত্যার যে কালচার, এটা কিন্তু দেশ স্বাধীনের পরে কিন্তু আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল। এবং আওয়ামী লীগ আরেকটা যাত্রা শুরু করেছিল যে 73-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু দেখছেন ভোট ডাকাতি, সেই ভোট ডাকাতিকে বৈধতা দেওয়ার জন্য বা তার নিজের প্রার্থীকে জিতানোর জন্য স্থানীয়ভাবে যখন ডিক্লেয়ার দেওয়ার কোনো সুযোগ নাই, ব্যালট পেপার হেলিকপ্টারে ঢাকায় এনে ঢাকা থেকে কিন্তু এই আপনাকে ডিক্লেয়ার দিয়ে তাদেরকে কিন্তু তাদের মনোনীত প্রার্থীদেরকে জয়যুক্ত করা হয়েছে, বিজয়ী প্রার্থীকে তাদের পরাজিত দেখানো হয়েছে। এই যে কালচার, এই কালচার 13 পরে থেকে শেখ হাসিনা এটা পুরোপুরি রপ্ত করে নিলেন, বাবারটাকে অনুসরণ করা শুরু করলেন। কেমন করে আপনি দেখেন, ওই তিনি তো বলেছেন যে ওনার বাবার
অসমাপ্ত যত স্বপ্ন আছে, হ্যাঁ, অসমাপ্ত শব্দ যত কাজ সেইটাই আছে, বলতেছিলাম, সেটি সেইটাই সমাপ্ত বলতেছি, করবেন। এটা অসমাপ্ত সমাপ্ত। তার মানে কি পারিবারিকভাবে ওনার বাবা বা মার কাছ থেকে যে শিক্ষাটা উনি গ্রহণ করেছেন বা তাদের যে কর্মকাণ্ডগুলো সেটা উত্তরাধিকার হিসেবে তিনি নিয়ে এটা একটা পরিসমাপ্তি উনি ঘটাতে চেয়েছিলেন। পক্ষান্তরে জিয়াউর রহমানের শাসন আমল দেখেন, জিয়াউর রহমানের শাসনে বাংলাদেশে ভঙ্গুর বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলেন, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব জিয়াউর রহমানের সেই আদর্শকে ধারণ করে বেগম জিয়া 91 থেকে 96 পর্যন্ত যে রাষ্ট্র ক্ষমতা ছিলেন, একটা অর্থনৈতিক ভিতকে বাংলাদেশে একটা মজবুত করে দাঁড় করিয়েছিলেন। এবং ওখানে আওয়ামী লীগের পার্লামেন্ট 96 থেকে 2000 পর্যন্ত শিল্পমন্ত্রী ছিলেন তোফায়েল আহমেদ, পার্লামেন্ট দাঁড়িয়ে বলছিলেন 82,000 ছোট বড় শিল্প কলকারখানা বিএনপির আমলে অর্থাৎ 91 থেকে 96 পর্যন্ত খালেদা জিয়ার শাসন আমলে স্থাপিত হয়েছে। আপনি যদি 82,000 শিল্প কলকারখানা যদি ধরেন, 10 জন লোকও যদি একটা প্রতিষ্ঠানে কাজ করে, তাহলে 8 থেকে 10 লক্ষ লোকের কর্মসংস্থান কিন্তু ওই সময় শুধু শিল্প কলকারখানায় কিন্তু বেগম খালেদা জিয়া বা বিএনপির ওই সময় হয়েছিল। গুম খুমের যে কালচার যেটা, এইটাকে প্রাতিষ্ঠানিকভাবে একটা আর্ট বা শিল্প হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এই শেখ হাসিনা। ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমাদের হিরু ভাই সহ যে সমস্ত নেতাদেরকে গুম করা হয়েছে, আদৌ তাদের খোঁজ পাওয়া এবং যায়নি। ওইসব কর্মকর্তাদেরকে পুরস্কৃত করা হতো, পদোন্নতি করা হতো, পদোন্নতি দেওয়া হতো। পুরস্কার না শুধু, এবং পদোন্নতি দেওয়ার প্রেসিডেন্ট মঞ্জু ভাই, পদোন্নতি দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতায় কতগুলো গুম করেছে, কতগুলো ক্রসফায়ার দিয়েছে, এগুলো নাকি কাউন্ট করা হতো। এটা হতো। এবং প্রকাশ্যে রাজারবাগে যখন পুলিশ কর্মকর্তাদেরকে এই পদোন্নতির ব্যাপারে যখন সিলেক্ট করা হয়েছিল, বা একটা BPM কুচকাওয়াজ আছে। PPM দেওয়া হতো। হ্যাঁ, BPM দেখো, ওইখানে কিন্তু একজন কর্মকর্তা প্রকাশ্যে বলেছিলেন যে হেফাজতের এই ম্যাসাকারটা সংগঠিত করার জন্য এবং এই কিলিং মিশনে সফলভাবে সফল হওয়ার জন্য আমাকে এই পুরস্কারটা দেওয়া হয়। যা কর্মকর্তা তো প্রকাশ্যে বলেই বসছিলেন। তার মানে অপরাধ যারা করে, অপরাধের বিচার না করে অপরাধীদেরকে পুরস্কৃত করা হয়েছে, অপরাধকে বিস্তৃত করে দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন রকমের রাষ্ট্রীয় প্ররোচনা পুরস্কার, দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পদক দেওয়া হতো অপরাধের অপরাধের বিবেচনায়। অপরাধ কর্মকর্তা। আপনি দেখেন আমাদের যে জয়নাল আবেদিন ফারুকের উপরে যে হারুন এবং বিপ্লবরা যখন একটা টর্চার করলো, অত্যাচার যেটা করলো হরতালের সময়, তার উপরে যে নির্মম নির্যাতন করা হলো, হারুনকে এই তৎক্ষণিকভাবে তাকে পদোন্নতি দেওয়া হলো। এবং হারুনকে কিন্তু এটা বলা হয়েছিল যে জয়নাল আবেদিন ফারুক সহ শুরু করে বিরোধী দলকে পরাস্ত এবং তাদেরকে সঠিকভাবে মোকাবেলা করার জন্য তাকে পদোন্নতির জন্য তাকে কোনো মার্ক করে দেওয়া হয়েছিল। তো সুতরাং আপনি যেখানে এইটা যদি বেগম জিয়া বা বিএনপির আমল হতো, তাহলে ওই পুলিশ কর্মকর্তা চাকরি যেত, দণ্ডিত হতো, তাকে দণ্ড দেওয়া হতো, তাহলে তার চাকরি চলে যেত, তাহলে পদোন্নতি হতো। কিন্তু সেটা না করে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছে। শেখ হাসিনা তাকে এমনভাবে দানবে পরিণত করেছিল, একটা পর্যায়ে সেই দানব বাংলাদেশের আওয়ামী লীগের কিন্তু সে খাওয়া শুরু করে দিয়েছিল। কারণ আওয়ামী লীগের কর্তৃত্বটাও কিন্তু পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের কাছে চলে গেছিল। এবং আজকে কাগজি ভাই বলেছেন নারায়ণগঞ্জের 7 মার্ডারের যে হোতা মিস্টার জিয়া র্যাবের যিনি তৎকালীন সময়ের ছিলেন, ডিজি ছিলেন, আপনি অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। এই জিয়াকে কি বলছে, জিয়া তো আস্তে আস্তে বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে উৎখাত করা হয়, এই জিয়ার নেতৃত্ব করা হয়েছিল। বেগম জিয়ার বাড়িতে ঢুকে তার বাড়ির যে গ্রিল কেটে ওই বাড়িতে ঢোকার যে কি বলবো এটা স্পর্ধা, এটা কিন্তু জিয়ার নেতৃত্বে তখন হয়েছিল। তো সুতরাং অপরাধীদেরকে বরাবরই শেখ হাসিনা লালন করেছেন, পালন করেছেন, এবং অপরাধ যারা করেছেন তারা শেখ হাসিনার ঘাড়েই তখন সওয়ার হয়েছিলেন। এবং শেখ হাসিনা এদেরকে ঠিকমতো লালন করেছেন। শেখ হাসিনা এদেরকে দিয়ে এই সমস্ত অপকর্মগুলো সবগুলো করিয়েছেন। ব্যক্তিগতভাবে করেছিলেন, দলগতভাবে করেছেন, সরকারিভাবে করেছেন। এবং ওই যে পারিবারিক শিক্ষা যেটা ছিল, যে অন্য মতকে ওই শেখ কথা দাঁড়িয়ে বলছিলেন পাগলা ঘোড়া দাবড়িয়ে দিব, এটা কিন্তু শেখ মুজিব নিজে বলে গেছিলেন যে পাগলা ঘোড়ার শেষ যে গন্তব্যটা সেটা শেখ হাসিনা করেছিলেন এবং করা শুরু করে দিয়েছিলেন আর কি। কাগজি ভাই, যে রাষ্ট্র অপরাধীদেরকে পুরস্কার করে এবং পদোন্নতি বা পুরস্কারের মানদণ্ড যখন হয় অপরাধকে কত বেশি করতে পেরেছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় প্রশাসন, জনগণ সেই রাষ্ট্রে কোন জায়গায় থাকে এবং সেই রাষ্ট্রকে আপনি কি রাষ্ট্র বলবেন? কখনো কোথাও যদি কোনো হিটলারের বিরুদ্ধে কোনো কেউ আলাপ করত, আলোচনা করত, গোয়েন্দা সংস্থা থাকতো এবং সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়েই মেরে ফেলা হতো। তো শেখ হাসিনাও কিন্তু গেস্টাপো বাহিনী তৈরি করেছিল। অনেক সময় বলা হতো শেখ হাসিনাকে কিন্তু বলা হতো যে লেডি হিটলার। তো লেডি হিটলার কি করেছে বাংলাদেশে, ঠিক একইভাবে ভিন্ন মতকে দমন করার জন্যে, যাতে কোনো অবস্থাতে তার বিরুদ্ধে তার বিরুদ্ধাচরণ যাতে কেউ না করতে পারে, এবং এই কাজগুলোই করেছেন। এবং ওই যে পারিবারিক শিক্ষার কথা বলা হচ্ছে না, পারিবারিক শেখ হাসিনার বক্তব্যগুলো আপনি খেয়াল করেন তো, এই তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বলেছিলেন
যে সাহস থাকে তুই আয় এখানে, যে কি ধরনের ভাষা ব্যবহার করা, যে আয় এখানে। আজকে তো সেই তারেক রহমান বাংলাদেশে আসছেন, কি অবস্থাটা দাঁড়িয়েছে আপনি সারা বাংলাদেশে। হ্যাঁ, আর আপনি কোথায় এখন? যাকে আসতে বলেছিলেন সে তো আসলো বীর দর্পে এবং ওনাকে ঠিকই জনগণ ফিরিয়ে আনবে। ফিরিয়ে নিয়ে আসলো, এবং যে আর আপনাকে জনগণ তাড়িয়ে দিল। যে মানে সংবর্ধনা দেওয়া হয়েছে, বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু একটা স্মরণীয় হয়ে রয়েছে। 1979 সালে ইরানে যখন আয়াতুল্লাহ খমিনি ফ্রান্স থেকে এসেছিল, তখন তেহরান এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কিন্তু ছাপিয়ে গেছে তারেক রহমানের এই সংবর্ধনা। তো এবং আরও আরেকজন আসছিলেন, তাকেও ছাপিয়ে গেছেন। সেটা হচ্ছে 1917 সালে যখন লেনিন জার্মান থেকে চলে গেছিলেন, ট্রেনে চড়ে মস্কোতে গেছিলেন, তখন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সংবর্ধনার এখনকার মানে তারেক রহমানের এই সংবর্ধনার কাছে সব ম্লান হয়ে গেছে। তো এইগুলো হয়েছে কি, এবং আপনি খেয়াল করেন তারেক রহমান যে বক্তব্যটা ওখানে দিয়েছিলেন, কখনো কোনো একটি কথা কি তিনি কাউকে কোনো দোষারোপ করা বা কাউকে ইঙ্গিত করে সামান্যতম কোনো কটূক্তি তিনি ব্যবহার করেছেন? তো এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, এবং এই সেই পারিবারিক শিক্ষা নেওয়ার কারণেই আজকে তারেক রহমান কিন্তু মানুষের ভালোবাসায়, মানে নন্দিত তিনি, হ্যাঁ ভালোবাসায় তিনি ভাসছেন, এবং যেখানেই যাচ্ছেন তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আজকে কি হচ্ছে, যেখানে সেখানে কিন্তু এখন ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। এই যে কারণে তিনি এইটাকে একটা স্ট্র্যাটেজিও এখন চেঞ্জ করে ফেলছেন, যে তিনি এখন যেখানে কোথাও যাবেন তখন দেখা যাবে যে ওই জায়গাগুলোতে হয়তো ছুটির দিনগুলো তিনি বেছে নিচ্ছেন। তো এগুলো হচ্ছে কি, তিনি কোনো অবস্থাতে নাগরিক বিড়ম্বনা হোক এই কাজগুলোও তিনি কিন্তু করতে চাচ্ছেন না। তো এইটা যদি তিনি ধরে রাখতে পারেন, আমি আশা করব যে এইটা যদি ঠিকমতো ধরে রাখতে পারেন এবং ন্যায় বিচারটাকেই যদি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন। ন্যায় বিচারটা কিন্তু সাংঘাতিক জিনিস। আপনাকে খেতে মানে খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হলো, তাজমহলে রাখা হলো, আপনি চমৎকার জায়গা তাজমহলে, কিন্তু আপনাকে কথা বলতে দেওয়া হলো না। আপনি থাকলেন ওর মধ্যে, আরাম আয়েশ যা কিছু সব হলো, কিন্তু কারোর সাথে আপনি কথা বলতে পারছেন না। তাহলে যদি এইটাও হয় তাহলে আপনি কি থাকতে পারবেন? আপনাকে রাখা হবে ওইখানে, কিন্তু থাকতে পারবেন না। আপনার কথা হলো যে আপনি একজন মানুষ, আপনার মনের ভাব প্রকাশ করতে হবে, এবং আপনি চাইবেন সবসময় ন্যায় বিচার, এবং এই ন্যায় বিচার যখন আপনার লঙ্ঘিত হবে তখন মানুষ কিন্তু ঘুরে দাঁড়াবে। এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াইছে কখন মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে গত 15-16 বছরের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। খাওয়া পড়ার দিকে মানুষের এখন চিন্তা নেই, না খেয়ে মানুষ মারা যায় না। 1974 সালে মারা গেছে, 7.5 কোটি মানুষ ছিল তখন, আর তখন না খেয়ে মারা গেছে। কিন্তু এখন 20 কোটি মানুষের কিন্তু কোনো খাদ্যের অভাব নেই। মানুষ তার নিজের পথকে নিজের আর্নিং সোর্স নিজেই তৈরি করে ফেলে। অতএব এখানে তার কিন্তু কোনো অবস্থায়, আপনার কাজ হলো যে নিরাপত্তা দেওয়া, ন্যায় বিচার দেওয়া। জানতে চাইছিলাম কাগজি ভাই, ওই রাষ্ট্রকে কি বলবেন যে অন্যায়কারীকে পুরস্কৃত করা, অন্যায়কারীকে পুরস্কৃত করলেই তখন আপনি যে ফেইল স্টেট হয়ে যাবে সব সময়, যেটা আমরা দেখে এসেছি, এবং তাই করেছিলেন উনি। যে কারণে মানুষ হ্যাঁ ফেল তো অবশ্যই ফেল করেছে, ফেল না করলে কেন তার বিরুদ্ধে ফেইল স্টেটকে আমরা কি করে ঘুরে দাঁড় করাবো? ঘুরে দাঁড় করানোর একটাই হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং পুলিশ হচ্ছে তার প্রথম অংশ। সেই পুলিশকে এখনো পর্যন্ত কিন্তু ওই ট্রমা থেকে বের হয়ে আসতে পারেনি। তাকে এখন একটা ভালো ট্রমা শব্দটি ব্যবহার করে শেখ হাসিনাই করেছে, এক প্রকার কিন্তু লিগেসি দেয়া হচ্ছে। লিগেসি আমরা এখন করতে হবে। পুলিশিং কি বন্ধ আছে? না, পুলিশের মানে দুর্নাম কি সব ঘুচে গেছে? না, ঘুচে যাবে না, নতুন দুর্নাম যায়নি, আছে, এবং এই জায়গাগুলো থেকে উত্তরণ ঘটাতে হবে, এবং যিনি উত্তরণ ঘটাইতে পারবেন তিনিই হবেন মহান নেতা। এবং পুলিশকে সেইভাবেই তাদের আচরণগুলোকে সংশোধন করাতে হবে, সাধারণ মানুষের বন্ধু হতে হবে, শত্রুতে পরিণত হলে হবে না। ধরেই যে তাকে বন্ধু হবার পথ কি? বন্ধু হওয়ার পথ হচ্ছে, একমাত্র পথ হচ্ছে সংশোধন করে দেওয়া। মানুষ যে অন্যায় করে যাচ্ছে তাকে বলা, অন্তত অ্যাটলিস্ট বলা যে তুমি এই পথ থেকে সরে আসছো, তুমি মাদকের ব্যবসা করো না, মাদকের ব্যবসা ছাড়া অনেক ইনকামের অনেক জায়গা আছে, তুমি সেই জায়গাগুলোতে আসো। তুমি অনলাইন জুয়া খেলছো, এই অনলাইন জুয়া থেকে তুমি চলে আসো। তরুণ সমাজকে এখন পরিষ্কারভাবে বলতে হবে যে তুমি এখন উন্নয়নের মূল স্রোতধারায় তুমি চলে আসো। এই উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসলেই পরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে, এবং যখনই ভালো হবে তখনই আপনার কিন্তু একটা উন্নত রাষ্ট্র এবং সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে আমরা সামনে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের একমাত্র এখন আশা। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আসলে মানে সবাই ভালো হয়ে গেল, হ্যাঁ, কিন্তু রাজনীতি এবং জনগণ এদেরও তো দায়িত্ব আছে।
প্রশাসন ভালো হয়ে গেল, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজ এদের কি দায় দায়িত্ব নেই? 2024 সালের 5ই আগস্টের যে অভ্যুত্থানটা যেটা ঘটেছে বা যে পরিবর্তনটা বাংলাদেশে এসেছে, এটা ফ্যাসিবাদকে কিন্তু না বলে দিয়েছে। ফ্যাসিবাদকে না বলে দেওয়া, মানে ফ্যাসিবাদের যে সমস্ত চরিত্রগুলা থাকা দরকার, প্রত্যেকটা চরিত্র যখন উন্মোচিত হয়েছে তখন বাংলাদেশের আপামর ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা, সর্বোপরি বাংলাদেশের সব মানুষ, সব শ্রেণীর মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে বিদায় করেছে। এখানে একটা লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্য আপনাকে প্রতিষ্ঠিত যদি করতে চান, আপনি দেখবেন 25শে ডিসেম্বর বাংলাদেশের যে মহান নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে আপনি কাগজি ভাই নিজেই বললেন, উনি কিন্তু একটা বার্তা দিয়েছেন, ন্যায় ইনসাফ ভিত্তিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইনসাফ ভিত্তিক একটা সমাজকে উনি প্রতিষ্ঠিত করতে চান। দুইটা জিনিস কিন্তু এখানে বলেছেন, ন্যায় এবং ইনসাফ। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, এখানে ধর্মীয় একটা ব্যাপারও কিন্তু আপনি স্বীকার করতে হবে। আপনি পৃথিবীর কোনো ধর্মই কিন্তু আপনাকে অন্যায় করা শেখায় না, পৃথিবীর কোনো ধর্মই আপনাকে চুরি চামারির কথা বলে না, পৃথিবীর কোনো ধর্মই আপনাকে অন্যায় করার কথা বলে না, পৃথিবীর কোনো কর্মই আপনাকে ভালো কাজ থেকে বিরত থাকার কথা বলে না, ভালো কাজ করার জন্য উৎসাহিত করে সমস্ত ধর্মগুলো। আপনি সেই ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্ম, ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের যে প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিষ্ঠিত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কথা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন। 2 বছর আগে বাংলাদেশকে বিনির্মাণের জন্য 31 দফা উনি দিয়েছেন। 31 দফার প্রত্যেকটি দফা যদি আপনি মনে করেন, স্মরণ করেন, এখানে দেখবেন কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, নারীর কথা বলা আছে, শিশুর কথা বলা আছে, রাষ্ট্রের কথা বলা আছে, বিভিন্ন অর্থনীতির কথা বলা আছে, রাষ্ট্র পররাষ্ট্র নীতির কথা বলা আছে, প্রত্যেকটা নীতির কথা কিন্তু বলা আছে। ওই জায়গাগুলো যদি আমরা ঠিক থাকবো, কৃষককে যদি কৃষকের উৎপাদিত পণ্য, আপনাকে থামিয়ে দিয়ে একটু বলতে চাই যে উনি একাই কি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বানাতে পারবেন? উনি তো লিডার, বলেছেন ওনার অনেক উইং আছে, আমরা আশা করি ওনার উনি লিডার, ভীষণ কিন্তু একজনই দেখেন ভাই, এটা আপনাকে মনে রাখতে হবে, ভীষণ উনি একটা সামনে দাঁড় করাই দিয়েছেন, উনি লিডার, ওনাকে অনুসরণ শত শত কোটি কোটি ওনার ভক্ত আছে, অনুরাগী আছে, ওনার কর্মী আছে, নেতা কর্মীরা যদি বা ওনার ফলোয়াররা যদি ওনাকে ফলো করে, ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যের অর্ধেকও যদি আমরা পালন করতে পারি, বাংলাদেশকে আমরা অন্যভাবে নিয়ে যেতে পারবো। গত আপনি দেখছেন 31শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, জানাজার পরপরই ওনার তার আগের দিন উনি 30শে ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। উনি কিন্তু বলেছিলেন, আসুন একটা একটা করে ভালো কাজের আমরা সূচনা করি। উনি কিন্তু বলেছেন, রাস্তাগুলো পরিষ্কার করে দেন, সাধারণরা যাতে কোনো সমস্যা নয়, যাওয়ার জন্য সুযোগ করে দিন, লোকারণ নয় পল্টন। গত 29 তারিখে গিয়েছিলেন, 29 তারিখে গেছিলেন, সরি 29 তারিখে। আপনি 31 তারিখে ওনার জানাজার পরে দেখবেন দলের ছেলেপেলেরা, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা ওই মাঠ কিন্তু মানিক এভিনিউ কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছে। এই যে 25শে ডিসেম্বর যে ওনার যে জনসমুদ্র যেটা হয়েছে, আপনার 300 ফুট, এই 300 ফুটকে পরিষ্কার পরিচ্ছন্ন বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, অর্থাৎ ওনার দল, ওনার নির্দেশ, ওনার দলের নেতাকর্মী ওনাকে ফলো করতেছেন। মঞ্জু ভাই, এগুলোর তো এই ভালো কাজগুলোর তো ধারাবাহিকতা দরকার। এই ধারাবাহিকতা সূচনাটা করতে দেন, মাত্র সূচনাটা হয়েছে, আশা করি এই সূচনা আল্লাহ অবশ্যই পরিণতির দিকে আমাদের নিয়ে যাবে। কারণ আপনাকে একটা জিনিস দেখবেন, 72 থেকে শুরু করে 2024 পর্যন্ত কিন্তু এই সূচনা থেকে শুরু করে একদম বহিরূপ পর্যন্ত গেছিল, একদম বড় বট বৃক্ষের মতো হয়ে গেল, কৃষ্ণ বৃক্ষ হয়েছিল আর কি। তো তদ্রুপ আমাদের যাত্রাটা শুরু হয়েছে ভালো দিয়ে, আমরা এই ভালোটাকে আস্তে 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 ভালো থেকে ভালো করতে করতে গোটা রাষ্ট্রটাকে আমরা পরিবর্তনের জন্য যাব। আমরা সেই ব্যাপারে আজকে বিটিভির মাধ্যমে সকল দেশের মানুষের কাছে আমরা অনুরোধ করব, এই দেশটা আমার 56,000 বর্গ মাইলের যে ভূখণ্ড, এই ভূখণ্ডটা আমার, এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বপ্ন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রটাকে, সমস্ত ফ্যাসিবাদকে মোকাবেলা করে রাষ্ট্রকে ভালোবেসে উনি এখানে মৃত্যুবরণ করে এই দেশের মাটিতে উনি শায়িত হয়েছেন। ওনার মৃত্যু সর্বোপরি জনাব তারেক রহমানের দেশে এসে দেশ পুনর্গঠনের যে আহ্বান, এই আহ্বানে আমরা সকলে সাড়া দিয়ে সমস্ত মন্দকে আমরা দূরীভূত করে আমরা ভালোর দিকে, আলোর দিকে আমরা ধাবিত হব। প্রত্যেকদিন যেন নাগরিক এবং রাজনীতিক প্রত্যেকেই যেন প্রত্যেকদিন একটি হলেও ভালো কাজ, ন্যূনতম একটা ভালো কাজ দিয়ে একটা ভালো কাজ করলে সূচনা করতে পারি, আমাদের আশা করি 20 কোটি ভালো কাজ হবে প্রত্যেকদিন, আমরা সেটা প্রত্যাশা করি। কাকুজি ভাই, মঞ্জু ভাইরা তো প্রত্যক্ষ রাজনীতি করেন, ওনারা তো সবসময় ভালো ভালো বক্তৃতা বিবৃতি দিয়ে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত আবারও কি আমাদের সেই পুরনো পথে হাঁটবার যে এক ধরনের রূপরেখা, যে দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত, এ দৃশ্যও কিন্তু আছে আমাদের মধ্যে, কিন্তু সন্দেহ সংশয়ও আছে, আমরা নির্বিঘ্ন না, আমরা নিশ্চিন্ত না।
গত 15-16 বছরে আপনার এই বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করে বাইরে পাচার করা হয়েছে। বাংলাদেশের কল্যাণে কোনোটাই লেগেছে? তো এই চিন্তাটা যদি মাথায় রাখা যায় যে আমার একজনের চলার জন্য যে পরিমাণ টাকা সেইটাই যদি আমি আর্নিং করতে পারি, কেন অন্যের সম্পদের উপরে আমি হস্তক্ষেপ করতে যাব? এইটাই যদি মাথার মধ্যে থাকে এবং এইটাই যদি বোঝানো যায় যে এখন বাংলাদেশের কিন্তু কোনো অবস্থাতেই যে পরিস্থিতি, যে সম্পদ যা কিছু আছে, মানুষের মেধা মনন, এগুলো সব যদি কাজে লাগানো যায়, তাহলে কোনো অবস্থাতে মানুষ অন্যের ওই যে চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, এই সমস্তগুলোই শুধু নির্মূল করতে হবে। কেননা এটা দরকার নেই, কারোর কোনো দরকার নেই। যে এক ব্যক্তি তার যতটুকু দরকার, নেতাকর্মী লালন পালন করতে গেলেও তাদেরকে শুধুমাত্র কাজের মধ্যেই যদি নিয়োজিত করা যায়, তাদের আর অন্য কোনো ধান্দায় থাকতে হবে না। এটা আমি অন্তত বলতে পারি। জি মঞ্জু ভাই, শেষ করবো আপনাকে দিয়ে ছোট্ট একটি ছোট্ট আলোচনা। সেটি 2022 সালের একটি খবর, যদি 10টা মার্ডারও করা লাগে তাই করবেন, আওয়ামী লীগ নেতার এই হুমকি। ভবিষ্যতে কি এরকম ক্ষমতাসীন দলের কোনো নেতার হুমকি প্রত্যাশা করেন কিনা, বা ওই নেতাদের আচরণ কেমন হওয়া উচিত? এই জায়গা থেকে ওই নেতারা বা বর্তমান যারা নেতৃত্বে রয়েছেন তারা কি শিক্ষা নিতে পেরেছেন কিনা জানি না, তবে শিক্ষা তাদেরকে নিতে হবে। শিক্ষা যদি না নেয় তাহলে পরিণতটা কিন্তু 5ই আগস্টের মতো হয়ে যাবে। এর কারণ হলো, আপনি দেখবেন 1996 সাল 2000 পর্যন্ত যখন শেখ হাসিনা প্রথম টার্ম ক্ষমতা ছিলেন, চট্টগ্রামে একটা খুন হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নিজে বলেছিলেন, তোমরা কি হাতে চুরি পরে বসে আছো? তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে উনি ওনার দলের নেতাকর্মীদেরকে একটা খুনের পরিবর্তে 10টা খুন, বা একটা খুনের পরিবর্তে 2টা খুন বা 3টা খুন, কিংবা বিরোধীদেরকে পরাস্ত করার জন্য কেন তোমরা পারো নাই, এই ধরনের কথা বলে তাদেরকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছিল। রাজনৈতিক সরকার হবার পরেও, সরকার গঠনের পরে উনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় রয়েছে, রাষ্ট্রের নাগরিকের হয়ে যেতে হবে, জনগণের হয়ে যেতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে যদি তখন উনি দলের নেতাকর্মীদেরকে অপরাধ করার জন্য বলেন, তখন তো তার দলের নেতাকর্মী এগুলো বলবেন। আর আমাদের জায়গাটা হলো, আপনারা দেখবেন কেমন ভবিষ্যৎ চান? আমরা আশা করতেছি এইরকম সমস্ত রকমের এই যে আওয়ামী লীগের যে দুঃশাসনগুলো আছে, এই দুঃশাসন থেকে আমাদের শেখার আছে। মানে দুঃশাসনগুলো সামনে নিয়েই আমাদেরকে এই দুঃশাসনের সামনে রেখে সুশাসনের ভিতকে আমাদের গড়তে হবে, এবং আলোকিত একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের মনস্থির করতে হবে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা নেতাকর্মী, সর্বোপরি মানুষের। আমরা এটা প্রত্যাশা করি, আমরা সকলেই এই দেশকে যদি ভালোবাসি, এই দেশকে ভালোবেসে আমরা অবশ্যই দেশের কল্যাণের জন্য সকলেই মনোনিবেশ করব, এটা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে মঞ্জু ভাই, ধন্যবাদ আমির ইসলাম কাগজি ভাই। আপনি বলতে চাচ্ছেন ছোট্ট করে 2014 সালের নির্বাচনটা আপনার আলোচনার মধ্যে ছিল বলেই আমি নিয়ে আসতে চাচ্ছি। সেই সময় আমাদের শিরোনামে ছিল, হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু তখন টোপ দিয়েছিলেন বিএনপিকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরও বেশ কিছু জায়গায় দেওয়া হবে, কিন্তু ম্যাডাম একটা কথাই বলেছিলেন যে কোনো কিছুতেই আমরা এই টোপ আমরা গিলতে চাই না। ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, জাতীয় সরকার, কেননা ওইটা একটা দলীয় সরকারের মতো নির্বাচন হয়ে যাবে, যেমনটি হয়েছিল 1986 সালে নির্বাচনে। তিনি বলেছিলেন যে এরশাদের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হলো এরশাদকে তার ক্ষমতাকে প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা। সেই কারণে তিনি ওই নির্বাচনটাকেই বয়কট করলেন, এবং শেখ হাসিনা ওই সময় নির্বাচনে যে জাতীয় বেঈমান হয়েছিলেন। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে তিনি যে আপোষহীন হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া, সেটা হচ্ছে ওই 1986 সালের নির্বাচনে বয়কট করা এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে 1990 সালে এরশাদের পতন হলো, আর 2014 সালে বেগম খালেদা জিয়া ওই একই সিদ্ধান্ত নেওয়ার কারণে 2014 সালে এসে হয়তো 10 বছর তাকে ওয়েট করতে হয়েছে, ওই সময়ও করতে হয়েছে, 10 বছর পরে এসে শেখ হাসিনার পতন তিনি দেখে গেলেন। বেগম খালেদা জিয়ার এই দেখানো পথ ধরেই আমাদেরকে আসলে গণতন্ত্র এবং দেশের স্বার্থে এভাবেই শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে শিখতে হবে, অবশ্যই। সেই বার্তা বেগম জিয়া দিয়ে গেলেন। ধন্যবাদ আমির ইসলাম কাগজি ভাই, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, গণতন্ত্রহীনতার এক অন্ধকার সময় পেরিয়ে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে দলগুলো তাদের প্রার্থীদের নামিয়ে দিয়েছে নির্বাচনী মাঠে। জনগণ মুখিয়ে আছে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আসুন ভোটাধিকার প্রয়োগের এই উৎসবে আমরা সামিল হই, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।